আজকের কুড়িগ্রামের এই জনসভার মঞ্চ থেকে বর্তমান সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, যদি মানবাধিকার কমিশন বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে হয়, এদেশের মানুষের ম্যান্ডেট নিতে হবে, এদেশের জনগণের নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। 3 দিনের অস্থায়ী মেহমান সরকার জাতির এই নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করবার কোনো অধিকার রাখে না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সকল রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে ওপেন ডিসকাশন করতে হবে, সকলের মতামত গ্রহণ করতে হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশন কি পারপাস বাংলাদেশে কাজ করবে, কারা কারা এখানে কাজ করবে, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার, ধর্মীয় ঐতিহ্যের বিরুদ্ধে কোন কার্যকলাপ দেশের মানুষ বরদাস্ত করবে না। 20 শতাব্দীর গোড়ার দিকে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চলে, পূর্ব বাংলার এই অঞ্চলে মুসলিম জাতিসত্তা গঠনের যে স্বপ্ন দেখেছিল এই জাতির জনপদের মানুষেরা, সেই স্বপ্নটা পূরণ করার জন্য যখন এদেশের মানুষ, পূর্ব বাংলার পিছিয়ে পড়া মুসলমানরা, তারা তাদের জনপদের উন্নতির জন্য বঙ্গভঙ্গের মধ্য দিয়ে তারা একটি স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায় নিয়েছিল, তখন আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদীরা কখনোই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানকে বরদাস্ত করে নেয়নি। সাম্প্রদায়িক সংঘাতমূলক আন্দোলনের মধ্য দিয়ে, বঙ্গভঙ্গ রদ করার মধ্য দিয়ে তারা মুসলিম জাতিসত্তা গঠনের এই অঞ্চলের মুসলমানদের ইচ্ছা এবং অভিপ্রায়কে ধ্বংস করবার পায়ে তারা চালিয়েছে। 1947 সালে তাই এই বাংলা বঙ্গ অঞ্চলের মুসলমানেরা তারা দিল্লিকে প্রত্যাখ্যান করে, কলকাতার আধিপত্যকে তারা প্রত্যাখ্যান করে একটি মুসলিম জাতি এবং মুসলিম জাতিসত্তা গঠন করবার লক্ষ্য নিয়ে তারা সেই অপর প্রান্তের পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের সাথে তারা জোটবদ্ধ হয়েছিল। তাদের স্বপ্ন ছিল এদেশে জুলুম বৈষম্যহীন একটি ইসলামী সমাজ গড়ে উঠবে। দুর্ভাগ্যজনকভাবে 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা তারা বাংলার মুসলমানদের অধিকারকে নিষ্পেষণ করেছে, মুসলমানদের অধিকার হরণ করেছে। তারা মুসলমানদের সঙ্গে, এদেশের বাংলাদেশের মুসলমান এবং বাঙালি জাতির সঙ্গে তারা প্রভুত্ব সুলভ আচরণ করতে চেয়েছে। ফলে 47 থেকে 71 পর্যন্ত 24 বছরের বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছে পূর্ববঙ্গের মানুষ, গর্জে উঠেছে পূর্ব পাকিস্তানের মানুষ। 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে খান পাঠানদেরকে ঠেঙ্গিয়ে বিদায় করে এদেশের মানুষ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। এভাবেই আমরা একবার ব্রিটিশ আধিপত্যবাদী শক্তিকে বিতাড়িত করেছি, আরেকবার পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী শক্তিকে বিতাড়িত করেছি, আরেকবার পশ্চিম পাকিস্তানের আধিপত্যবাদী শক্তিকে বিতাড়িত করেছি। আমাদের স্বপ্ন ছিল বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। নির্মম ভাগ্যের নির্মম পরিহাস, 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশে দেশের মানুষ অর্জন করেছিল, 16 ডিসেম্বর 71 সালে বিজয় অর্জন করার কিছুদিনের মধ্যেই পশ্চিম পাকিস্তানে মুক্তিযুদ্ধ সময়কালীন অবরুদ্ধ বন্দী থাকা শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি যিনি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সেখান থেকে মুক্তি পেয়ে চলে গেলেন লন্ডনে। লন্ডন থেকে তিনি সদ্য স্বাধীন বাংলার মাটিতে না এসে তিনি গেলেন ভারতে। তিনি ভারতে গিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে ধর্ণা দিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী,
শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে একটা চিরকুট ধরিয়ে দিলেন, আর সেই চিরকুটের মধ্যে নির্ধারণ করে দিলেন বাংলাদেশের মানুষের ভাগ্য। রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশের মানুষের স্বপ্নকে তিনি হত্যা করলেন। একটি চিরকুটের মধ্যে তিনি লিখে দিলেন আগামীর বাংলাদেশের রূপরেখা কি হবে, বাংলাদেশের সংবিধান কিভাবে প্রণীত হবে। সেই ভারতীয় প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশন অনুযায়ী 1972 সালে শেখ মুজিবুর রহমান সাহেব একটা সংবিধান দিলেন, যেই সংবিধানের মূলনীতি ছিল মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী, যেই সংবিধানের মূলনীতিগুলো ছিল বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠনের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়ের, সেই অভিপ্রায়ের সম্পূর্ণ বিপরীতধর্মী ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে, ধর্মনিরপেক্ষতাকে বাংলাদেশে আমদানি করবার এক পায়তারা চালানো হলো। এভাবে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করে 72-এর বাকশালী ধর্মনিরপেক্ষতা নামক নতুন রাজনৈতিক দর্শন এদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেয়া হলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলছিলাম যেভাবে 1905 সালে, 1947 সালে, 1971 সালে বারবার আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বিজয় অর্জন করেছি, কিন্তু আমাদের বিজয়কে আবার ষড়যন্ত্রের মাধ্যমে ছিনতাই করা হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখছি বিগত 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত 15 বছর পর্যন্ত বাকশালী ফ্যাসিবাদের নতুন রূপ, নতুন আওয়ামী জাহিলিয়াত, যুগের নব্য ফেরাউন, লেডি ফেরাউন নামে খ্যাত ভারতীয় একটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে তার জুলুম এবং ফ্যাসিবাদের মাধ্যমে নিষ্পেষণ করে বাংলাদেশের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একতরফাভাবে তিনি অন্য আরেকটি দেশের স্বার্থ রক্ষা করে চলেছেন। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। বাংলাদেশের মানুষের ভাগ্য, এদেশের অর্থনীতি, এদেশের রাজনীতির ভাগ্য নির্ধারিত হয়েছে দিল্লি থেকে। এইভাবে 15 বছরের জুলুম, বৈষম্য আর নির্যাতন চলছিল। গুম, খুন এবং হত্যাকাণ্ডের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। সহ্য সবুজ শ্যামল বাংলাদেশকে একটি শ্মশানে পরিণত করা হয়েছিল, যার বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে বাংলাদেশের মানুষ। 2009 সালের পিলখানা ট্র্যাজেডির মাধ্যমে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতার রক্ত গঙ্গা বইয়ে দিয়ে 2021 সালে মোদী বিরোধী আন্দোলনের হেফাজতের নেতা কর্মীদের বুকের উপর গুলি চালিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতার লাশ দিয়ে গোটা বাংলাদেশকে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। এদেশের ছাত্র জনতা অধিকার চেয়েছিল, এদেশের ছাত্র জনতা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার দাবি উত্থাপন করেছিল, এদেশের ছাত্র জনতা কোটার বিরুদ্ধে মেধার ভিত্তিতে দেশ গড়বার স্বপ্ন দেখেছিল। তখন শেখ হাসিনা এই ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে আমার দেশের 4 কোটি সূর্য সন্তান, সোনালী সন্তান ছাত্র সমাজকে কলঙ্কিত করেছিল। এদেশের ছাত্র সমাজ তখন বলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, যদি মেধা ভিত্তিক রাষ্ট্র এবং দেশ গঠন করবার দাবি উত্থাপন করলে যদি রাজাকার হতে হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে হাতে হাত রেখে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ইতিহাসের শক্তিশালী ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ তুলেছিল, স্লোগান তুলেছিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানের মধ্য দিয়ে শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্যকে 24 জুলাই মাস প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশের আগামী প্রজন্ম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
এভাবে বারবার আমরা বিজয় অর্জন করেছি। বারবার আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের দানা বেঁধে আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার পায়তারা চালিয়েছে। আজ 2024 সালে হাজারো শহীদের শাহাদাতের রক্তের মঞ্চে দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আবার নতুন ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিয়েছে বলে আমরা আশঙ্কা করছি। আমরা পরিষ্কার ভাষায় বলেছি বারবার, আমরা একবার দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন, একবার আমরা পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছিলাম। আমাদেরকে নতুন ভাবে দিল্লির দাসে পরিণত করার চেষ্টা করা হয়েছে। আমরা আবার 2024 সালে দিল্লির গোলামীর শিকল আমরা ভেঙ্গে খান খান করেছি, ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসকে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকের কুড়িগ্রামের এই জনসভার মঞ্চ থেকে বর্তমান সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, যদি মানবাধিকার কমিশন বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে হয়, এদেশের মানুষের ম্যান্ডেট নিতে হবে, এদেশের জনগণের নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। 3 দিনের অস্থায়ী মেহমান সরকার জাতির এই নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করবার কোন অধিকার রাখে না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সকল রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে ওপেন ডিসকাশন করতে হবে, সকলের মতামত গ্রহণ করতে হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশন কি পারপাস বাংলাদেশে কাজ করবে, কারা কারা এখানে কাজ করবে, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার, ধর্মীয় ঐতিহ্যের বিরুদ্ধে কোন কার্যকলাপ দেশের মানুষ বরদাস্ত করবে না। জাতিসংঘের মানবাধিকার কমিশনের এজেন্ডা আমাদের স্পষ্ট জানা রয়েছে। তারা পৃথিবীর দেশে দেশে সমকামিতার মতো নির্লজ্জ অশালীনতাকে মানবাধিকারের নামে মানুষের এবং জাতির ধর্মীয় চেতনাকে ভুলুণ্ঠিত করে জাতির কাঁধে সমকামিতার মতো অভিশাপ চাপিয়ে দেওয়ার এজেন্ডা নিয়ে সারা দুনিয়ায় কাজ করছে। আমরা বলে দিতে চাই, যদি আমার বাংলাদেশের ইসলামী ঐতিহ্য, এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি এবং ধর্মের মানুষের ঐতিহ্য, ধর্মীয় চেতনাকে অসম্মান জানিয়ে সমকামিতার মতো এই অসভ্যতা, অশালীনতার কোন এজেন্ডা যদি বাংলাদেশে বাস্তবায়ন করার পায়তারা চালানো হয়, গোটা বাংলাদেশে নতুন কারবালা তৈরি হবে। রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আমাদের আগামী প্রজন্মের ঈমান এবং দেশের স্বাধীনতাকে রক্ষা করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমি বর্তমান সরকার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, এদেশের মানুষ আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে। মানুষের অর্থনৈতিক ধসে পড়া ভিত, জাতির অর্থনীতি নতুন করে পুনর্গঠন করুন। বিগত রেজিমের পাচারকৃত লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বিদেশ থেকে আবার ফেরত এনে দেশের জনগণের কল্যাণে বিনিয়োগ করার ব্যবস্থা করুন। বাংলাদেশের স্বার্থ পরিপন্থী যে সকল চুক্তি বিগত সরকার করেছে, সেই রাষ্ট্রীয় চুক্তিগুলোকে বাতিল করে মাথা উঁচু করে বাংলাদেশের মানুষ এবং এই দেশ যেন আবার বিশ্ব দরবারে দাঁড়াতে পারে, সেই সকল এজেন্ডা বাস্তবায়ন করুন। দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়ে দেশের কৃষ্টি কালচার, জাতির চিন্তা চেতনা, তাদের ধর্মীয় ঐতিহ্যকে সওদা করে বাংলাদেশে কোনো এনজিওদের এজেন্ডা বাস্তবায়ন
বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কাদিয়ানীদের তাদের অধিকারের নামে মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করবার পায়তারা চালানো হলে, আর সেটাকে যদি মানবাধিকারের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এদেশের আলেম সমাজ, এদেশের ধর্মপ্রাণ মানুষ, এদেশের রাজনৈতিক পক্ষগুলো সেটাকে বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজ এই ঐতিহাসিক জনসভার মঞ্চ থেকে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন বাস্তবায়নের জন্য আপনারা আপনাদের সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করুন। আপনারা নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আগামী সরকারকেই আপনারা সে দায়িত্ব অর্পণ করে দেশের কল্যাণে আপনারা ভূমিকা পালন করবেন বলে আমরা আশা করছি। সেই সঙ্গে আমি গোটা বাংলাদেশের বিগত আওয়ামী দুঃশাসনের সময় জুলুম এবং নিপীড়নের শিকার হওয়া প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা নিজেরা পরস্পর ভ্রাতৃঘাতী লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তির রাজনীতিকে পুনর্বাসন করবার চেষ্টা করবেন না। আমরা রাজনৈতিক প্রতিযোগিতা করব, কিন্তু সেই প্রতিযোগিতা যেন হানাহানিতে পরিণত না হয়, সেজন্য বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ সকল দায়িত্বশীল রাজনৈতিক মহলগুলোকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার যে মিশন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে চলছে, সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য আপনারা ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধিদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে কুড়িগ্রাম 3 আসনে প্রার্থী হিসেবে জনাব মামুনুর রশিদ এবং কুড়িগ্রাম 2 আসনের প্রার্থী হিসেবে মুফতি নুরুদ্দিন কাসেমি, কুড়িগ্রাম 7 আসনের প্রার্থী হিসেবে মুফতি শাহাদাত হোসাইন, কুড়িগ্রাম 4 আসনের প্রার্থী হিসেবে মুফতি শাহাদাত হোসাইন এবং কুড়িগ্রাম 1 আসনের প্রার্থী হিসেবে মাওলানা শহীদুল ইসলাম ফয়েজিকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিলাম। আপনাদের কাছে তাদেরকে আমি আমানত রাখলাম, আপনারা তাদেরকে মেহনতি মানুষের প্রতীক, রিকশা প্রতীকে আপনাদের সমর্থন ব্যক্ত করে এই দেশ স্বাধীনতা, ইসলাম এবং জাতির ঐতিহ্য রক্ষার জন্য তাদের হাতকে আপনারা শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ থেকে তেঁতুলিয়ায় দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য জাতীয় স্বার্থ বিরোধী যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্য গোটা বাংলাদেশে খেলাফতের দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পতাকা তলে আপনাদের সকলকে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই কথা বলে আবারও আগামী দিনের রাজপথে যে কোনো আন্দোলন সংগ্রাম, দেশ বিরোধী, ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতার মোকাবেলায় সংগ্রামের উদাত্ত আহ্বান জানিয়ে দেশ গড়বার দৃঢ় শপথ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুড়িগ্রাম জেলার আমাদের খেলাফত মজলিসের সংগ্রামী সভাপতি ইব্রাহিম খলিল নোমানী ভাই আছেন, আমাদের বিএনপির